হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন আপনারা। আমি বুবাই, আর আমার ডেস্টিনি চ্যানেলের তরফ থেকে আবার একটা ট্যুর ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজকে আমরা দেখব বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিষ্ণুপুর শহরকে ঘুরে। এই শহরটা শুধু মন্দির আর পোড়ামাটির জিনিসের জন্যে বিখ্যাত। আমরা এখন আছি বিষ্ণুপুরের বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা একটা টোটো রিজার্ভ করে নেব ঘোরার জন্যে। দেখুন, এই কটা স্পট আমরা ঘুরে দেখব, টোটাল 12টা স্পট। আর তাই আমরা একটা টোটো রিজার্ভ করে নিলাম, আর আমরা প্রথম যে স্পটটায় চলে এলাম সেটা হচ্ছে বিষ্ণুপুরের রাসমঞ্চ। এই 12টা স্পট ঘুরে দেখার জন্যে টোটোর সাথে আমাদের কন্ট্যাক্ট হলো 400 টাকা। ওটা ওদেরই রেট চার্ট বানানো, মোটামুটি সবাই একই নেয়, 19-20। তো চলুন ঘুরে দেখি এবার। এই রাসমঞ্চর আমি সামনে নিয়ে যাচ্ছি। দেখুন, পাথরগুলোকে একটু ভালো করে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন এটা কিন্তু সাধারণ আমরা যে বাড়ি বানাই ওই ইট দিয়ে নয়, একটু ঝামা যে পাথরগুলো হয় আমরা ঝামা বলি, সেই টাইপের পাথর। আর ভেতরে যে ইটগুলো দিয়ে তৈরি এগুলো একটু সরু সরু ধরনের, আজকালকার ইটের মতন নয়, আসলে বহু পুরনো তো। দেখুন, প্রচুর দরজা, ভেতর দিয়ে এদিক ওদিক যাওয়া যায় একটা গুহার মতন। এটা দেখতে দেখতে আমার মুর্শিদাবাদের হাজারদুয়ারির কথা মনে পড়লো, অনেকটা ওই রকমই। কিন্তু ভেতরে এই গুহাগুলো ওই গুহার মতনই, ভেতরে আর কিছু দেখার নেই, বাস এইরকমই। দেখুন, দেখাচ্ছি আমি সব। তবে এরিয়াটা অনেক বড়, পুরোটা ঘুরতে একটু টাইমই লাগে গোল করে। রাসমঞ্চের চারিদিকটা সুন্দর বাগান দিয়ে ঘেরা, বেশ ভালোই দেখতে লাগবে আপনাদের। এবার এই রাসমঞ্চটা দেখেই আমরা সোজা চলে যাব মদন মোহন মন্দির দেখতে। চলুন দেখে আসি। টোটো করে আবার আমরা চলে এলাম মদন মোহন মন্দির। বেশিক্ষণ নয়, 10 মিনিট। দেখুন, মদন মোহন মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। দেখুন কি সুন্দর, একটা আলাদাই ছাঁচের গড়া এই মন্দিরগুলো। সচরাচর আমাদের এখনকার মন্দিরের সাথে এইগুলোর মিল পাওয়া যাবে না। 1694-তে এই মন্দিরটি স্থাপনা করেন দুর্জন সিংহ। তবে একটা জিনিস আমি দেখাবো আপনাদের, এখানকার সব মন্দিরই প্রায় একই কাটিংয়ের তৈরি, একই ধাঁচের সব কিছু। আর আরেকটা বিশেষত্ব হলো এই মন্দিরগুলোতে কোনোটারই কোনো প্রতিমা বা বিগ্রহ নেই। এটা একটা সুন্দর শোপিস টাইপের রাখা আছে। দেখুন, সুন্দর টেরাকোটার টাইপের কাজ। মদনমোহন মন্দিরটা ঘুরে বেরিয়েই আমার চোখে পড়ল উল্টো দিকে বেশ কয়েকটা দোকান, যেখানে এখানকার ফেমাস পোড়ামাটির ঘোড়া, হাতি এবং অন্যান্য শোপিস বিক্রি হচ্ছে। দেখুন, এত সুন্দর। আপনারা ঘুরতে এলে এইসব জিনিস কিন্তু অবশ্যই সংগ্রহ করবেন। এইসব জিনিসগুলো কিন্তু সচরাচর আমাদের এদিকে দেখতে পাওয়া যায় না। এখান থেকে আমরা সোজা চলে যাব বড় পাথর দরজা দেখতে। সেটাও বেশিক্ষণ নয়, ওই মিনিট 5-10। আমরা চলে এসেছি বড় পাথর দরজার সামনে। এটা একটা গেটের মতন বড় বিশাল পাথর দিয়ে তৈরি। দেখুন, আর খুব মজবুত, মানে এখনো অবধি এর এতটা মজবুত কি করে থাকে, মানে আমি একটু দেখলাম যেন মানে পাথর না লোহা বোঝা মুশকিল।
হাত দিলেই বুঝতে পারবেন। আর পাথরগুলো অদ্ভুত টাইপের, আমি আগেও দেখিয়েছি আপনাদের। সাধারণ আমাদের এখানের ইটের মতন নয়, কেমন ঝামা যে পাথরগুলো হয় ঠিক ওই টাইপের। আর এর পেছনে একটা ইতিহাস আছে এই দরজাটা, সেটা হচ্ছে এখানে থেকেই কামান দিয়ে তোপধ্বনি দেওয়া হয় দুর্গাপুজোর শুরু হওয়ার আগে, আর তোপধ্বনির পরেই দুর্গাপুজো নাকি শুরু হয়। এই পাথরের দরজা টপকে ওপারটা গিয়ে আমি একটু দেখিয়ে দিই আপনাদের। দেখুন আশেপাশটা কিন্তু খুবই নির্জন, হ্যাঁ, সেই রকম একটা বাড়ি বা লজ বা আপনার গেস্ট হাউস বা কোনো পেয়ার ইউজ টয়লেট এগুলো কিন্তু আমি দেখতে পাইনি। তো আপনাদের সুবিধার জন্যই বললাম। তো এইটা দেখার পর আমরা চলে যাব লালজিউ মন্দির দেখতে, অনেকে লালজি মন্দিরও বলে। আর এই লালজি মন্দির সাথে আরও 2-3টে মন্দির আছে দেখুন, যেমন জোর বাংলাও মন্দির, রাধেশ্যাম মন্দির, এখানে লেখাই আছে এগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে। তো আমরা লালজিউ মন্দির বা লালজি মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এখানে আবার কিন্তু টিকিট মূল্য আছে। গেট থেকে লালজিউ মন্দিরটা বেশ খানিকটা দূরে, তাই আমি ভাবলাম এখানে যেতে যেতে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করে নিই। চলুন যাওয়া যাক। আমরা বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে এসেছিলাম তারকেশ্বর থেকে ডাইরেক্ট বাস ধরে, ওখান থেকে ডাইরেক্ট বাস আছে। সময় লেগেছিল 3.5 থেকে 4 ঘন্টা। আর এই পুরো 12টা স্পট ঘুরে দেখার জন্যে আমাদের লাগবে সময় প্রায় 2.5 থেকে 3 ঘন্টা, তাই আপনারা সেই বুঝেই হিসাব করে আসবেন। এই 12টা স্পটের মধ্যে পাথরের রথ একটা স্পট ছিল, সেই পাথরের রথটা কিন্তু আমি আপনাদের দেখাতে পারছি না, কারণ সেটা রক্ষণাবেক্ষণের কোনো কাজ হচ্ছে, তার জন্যে সেইটা কিন্তু বন্ধ আছে, তার জন্যে আমি এক্সট্রিমলি সরি। আর আমি আগেই আপনাদের বলে দিয়েছি এখানের প্রায় প্রত্যেকটা মন্দিরই কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে, তাদেরই সার্ভেলেন্সের আন্ডারে আছে। দেখুন দেখুন কিছু মনে পড়ছে? এর আগের মন্দিরও দেখেছিলেন অনেকটা একই রকম। আমি বলেছিলাম সব মন্দিরই কিন্তু একই ধাঁচের তৈরি। এই 12খানা স্পট বাদেও আপনাদের আরও একটা জিনিস আমি দেখাবো ফেরার পথে, সেটা বাসে করে ফেরার পথে, সেটা হচ্ছে জয়পুর ফরেস্ট। আসার সময় আমরা দেখতে পাইনি ভালো করে, কিন্তু যাওয়ার সময় যদি সম্ভব হয় আমি দেখাবো আপনাদের। কথা বলতে বলতে এবার চলে এলাম আমরা মৃন্ময়ী মাতার মন্দিরে। এই মৃন্ময়ী মাতা ইনি মাতা দুর্গার আর এক রূপ বলতে পারেন। এর ভেতরে প্রচুর বাঁদর বা হনুমানের উপদ্রব, একটু সাবধানে রাখবেন মোবাইল, ওরা কিন্তু মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। চলুন একটু ঘুরে দেখি। মৃন্ময়ী মাতার মন্দির দর্শনের পরেই আমরা চলে এলাম রাধেশ্যাম মন্দিরের দিকে। দেখুন আমরা এবার ঢুকবো রাধেশ্যাম মন্দির দেখতে। প্রবেশ থেকে শুরু করে ভেতরটা সবকিছুই একই রকম, আগে যে মন্দির দেখেছিলাম অনেকটা একই রকম, একই ধাঁচের তৈরি। তবে এই মন্দিরগুলোতে প্রবেশ মূল্য কিন্তু কোনো কিছুই নেই। খুব
পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা জানেন এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর দায়িত্বে রয়েছে, তাই এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। এই কোনো মন্দিরের ভেতরেই কিন্তু কোনো মূর্তি বা কোনো বিগ্রহ নেই, আমি আগেও বলেছি সেটা। সব মন্দিরই কিন্তু ফাঁকা। এই মন্দির, রাধেশ্যাম মন্দির দেখে নেওয়ার পরে আমরা চলে যাব জোড় বাংলা মন্দির দেখতে। এই মন্দিরটা, জোড় বাংলা মন্দিরটা, দুটো মন্দির একসাথে জোড়া লেগে আছে, তাই সেখান থেকেই নাম জোড় বাংলা। চলুন দেখি। আমরা চলে এলাম জোড় বাংলা মন্দিরের সামনে। এখানে কিছু দোকানপাট আপনি পাবেন, সেই পোড়ামাটির জিনিস, আরও অন্যান্য সাজসজ্জা বা আরও আদার্স যেসব জিনিস সেই সব। দেখুন মন্দিরটাকে দেখুন, দেখুন দুটো মন্দির জোড়া, মাঝখানে কিন্তু একটা গ্যাপ রয়েছে, এই জন্যেই এর নাম জোড় বাংলা মন্দির। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগবে আপনাদের এই জায়গাগুলো ঘুরে দেখতে। আমার তো খুব ভালো লেগেছে। অসাধারণ কাজ মন্দিরের দেয়ালে, টেরাকোটার, চারিপাশে বাগান, সবুজে সবুজ। দেখুন দুটো মন্দির জোড়া আর মাঝখানের গ্যাপটা আমি দেখাচ্ছি পারলে আপনাকে। দেখুন মাঝখানে এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা, হ্যাঁ। জোড় বাংলা মন্দির প্রায় দেখা শেষ। এবার আমরা এখান থেকে সোজা চলে যাব শ্যামরায় মন্দির দেখতে। চলুন ওটাও ঘুরে আসি। চলে এসছি আমরা শ্যামরায়ের মন্দিরের কাছেই। এখানেও একটা মেলার মতন বসে, ছোটোখাটো দোকান সব। দেখুন শ্যামরায় মন্দির, খুবই নির্জন পরিবেশ, কোনো বিগ্রহ নেই, সব মন্দিরের একই মোটামুটি ফিচার্স। শ্যামরায় মন্দিরটা দেখার পরেই আমরা সোজা চলে যাব লালবাঁধ দেখতে। এটা একটা বড় জলাশয় বলতে পারেন। তো শ্যামরায় মন্দিরটা আমরা একবার এক চক্কর ঘুরে নিলাম চারিপাশটা, এরপরেই চলে যাব লালবাঁধ। আমরা চলে এলাম এবার লালবাঁধ দেখতে। সোজা গেলেই এই লালবাঁধ দেখতে পাওয়া যাবে। এটা আসলে একটা বিশাল বড় লেক, মানে পুকুর বললে ভুলই হবে, বিশাল বড় একটা লেক, অনেক বড়, দেখতেই পাবেন। চলুন দেখি। দেখুন লেকটা কত বড় লেক, তবে একটু অপরিষ্কার। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যদি এটারও দায়িত্ব নিত, হয়তো এটার হালটা এমন হতো না। তো যাই হোক, এই লালবাঁধ দেখে আমরা সোজা চলে যাব ছিন্নমস্তা মন্দির দেখতে। দেখুন এটা হচ্ছে মা ছিন্নমস্তার মন্দির। এই ছিন্নমস্তা মন্দির খুব কম জায়গাতেই আছে। আমার জানা রাঁচির রাজরাপ্পাতে একটা আছে, আর এরপরে এই বাঁকুড়া ডিস্ট্রিক্টের এখানে বিষ্ণুপুরে আর একটা আছে, যেটাতে আমি এখন এসেছি। দেখুন চারপাশটা খুব সুন্দর, বাইরে দোকানপাট প্রচুর, খাবারের দোকান, চায়ের দোকান, জিনিসপত্রের দোকান প্রচুর। দেখুন আমরা মন্দিরের ভেতরে ঢুকেছি, মায়ের দর্শন করুন। ছিন্নমস্তা মায়ের বিশেষত্ব হচ্ছে তিনি তার নিজের হাতে গলা কেটে তার সঙ্গী ডাকিনী ও যোগিনীকে সেই রক্ত পান করাচ্ছেন। এরপরেই আমরা চলে এলাম আমাদের শেষ আকর্ষণ বা ঘোরার স্পট, সেটা হচ্ছে
দলমাদল কামান দেখতে। এটাই হচ্ছে দলমাদল কামান। দেখুন কত বছর আগেকার জিনিস এভাবেই রয়েছে, এটাকে ঢেকেও রাখা হয়নি, জল পড়ে রোদ লাগে তবু এটার এক ফোঁটা জং ধরেনি। এটাই এটার বিশেষত্ব, এত খাঁটি জিনিস দিয়ে এটা তৈরি। আর কিছু দেখার নেই, এটাই আমাদের লাস্ট স্পট ছিল। এবার আমরা সোজা চলে যাব বাস ধরে বাড়ি। দেখুন যেমন বলেছিলাম আপনাদের জয়পুর ফরেস্ট, এই দেখুন এটা হচ্ছে জয়পুর ফরেস্ট। তো কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, আর সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ।